আজকের গল্প রানী আমিনা রচিত আফিডিয়ান। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমের সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইস্তিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ 16 বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। এক সময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন, তাই এই চাচাতো ভাইকে নিজের ভাইয়ের মতো করে দেখেছেন সারা জীবন, এখনো দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন। ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাহিরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশিই টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা, ইস্তিয়াক আহমেদের তখন নতুন চাকরি। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না, বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল। কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা সব কিছুই করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সে দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে, লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপ্পির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা, ফুপ্পি ছিল তার জান। ফুপ্পির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপ্পির সাথে লেগে থাকতো রুমাইশা। আর ফুপ্পিও রুমাইশাকে চোখে হারাতো। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপ্পির বাড়িতে বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর শাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিটপিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভারাক্রান্ত মুখ। সেবার সুস্থ হবার পর থেকেই ফুপ্পির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। আর কেউ ফুপ্পির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর খুব মন খারাপ হতো ফুপ্পির জন্য। ফুপ্পিও তারপর থেকে খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার, বা তাও না। আজ কতদিন পর ও ফুপ্পির বাড়িতে এসেছে। সাফওয়ান আর সাফিনের সাথে এরপর আর দেখা হয়নি। সাফিনের সাথে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনোই কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি আর রুমাইশা আর ওর পরিবারের। কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনো ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইস্তিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমিমা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপ্পির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানেই বসে আছিস তখন থেকে। তোর ফুপ্পি রান্নাঘরে আছে, ওখানে যা, ফুপ্পির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখান থেকে যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলা ভাই, আমরা এখনই উঠব,
আবাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল তার অতি আদরে বোনের জন্য সারাক্ষণ এ বাড়িতেই পড়ে থাকতো, সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন তিনি যেতেন, তখন শামসুলের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলত শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবিলায় ইশতিয়াককে ছায়ার মতো সামলেছিল শামসুল, আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু একটা দুর্ঘটনায় সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকে সুরে বললেন, কি রে শামসুল, এতদিন পর আসলি, এসে যাবো করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুদণ্ড বসতে দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা তুই আমার সাথে আয় তো, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা সাফিনকে দেখতে পেল। সদর দরজা দিয়ে কেবল ভিতরে ঢুকছে। সাফিন তখন কলেজ থেকে ফিরেছে মাত্র। রুমাইশাকে দেখে সাফিন ছুটতে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখ ওর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না। উৎফুল্লতার সাথেও বলে উঠল, আপু তুমি আমাদের বাসায় এসেছো কত দিন পর। পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনাই মাত্রই সাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল সেভাবেই নিভে গেল। বেজার মুখ করে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো বাসায় কারোর সাথে যে দুটো কথা বলবো তা কারো সময়ই নেই আমার জন্য। বাবা সারাদিন অফিসে থাকে, আম্মাজান থাকেন সারাক্ষণ রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ার কথা তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকা সমান। আমি এই বাড়িতে যে কি বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকে হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে, ও কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপ্পির পেছন পেছন। রান্নাঘরে গিয়েই ফুপ্পিকে পেছন থেকে জড়িয়ে ধরল রুমাইশা। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপ্পি, জানো তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো, কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ড কারখানায় হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চা মেয়ে গেল না। ছাড় এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে আমার ছেলে এসেছে আবার তোকে কামড়ে আধমরা করে ফেলতে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশার এবার সাফওয়ানের কথা মনে পড়ল। রুনিয়াকে জিজ্ঞেস করল, আসলেই তো সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না, ভাইয়া কোথায়? প্রত্যুত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞেস করল, আচ্ছা ফুপি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ ছিলাম কেন? আমার মনে নেই স্পষ্ট। মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না, রাফসান ভাইয়াও বলে না। আমাকে তো ছোটোবেলায় রাফসান ভাইয়াও কত কামড়ে দিয়েছে, কই তখন তো আমার কিছু হয়নি, কেউ কিছু বলেও নি ভাইয়াকে।
তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করলো কেন? রুনিয়ার চোখের কোণ চিকচিক করে উঠল। কি যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার। কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝলো তার কথায় ফুপ্পির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝলো না রুমাইশা। অগত্যা ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোলো। কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে ও এমন কিছু কথা ওর কানে এলো যা ও ভাবতেই পারেনি। লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে বাবা আর ফুপ্পার কিছু কথা কানে এলো রুমাইশার। ফুপ্পা থেমে থেমে বলছেন, দেখ শামসুল, ছেলে আমার আজও অপরাধবোধে ভোগে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকেও চিলেকোঠার রুমেই থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলার খাবার দিয়ে আসে, কিন্তু ওর মা ওকে চোখের দেখা দেখেনি কতকাল তার হিসেব নেই। রুনিয়ার সামনেও আসে না। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি তার চাইতে বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরো ভেঙে পড়েছিল। নিজেকে ও অভিশাপ মনে করত, হয়তো এখনো করে। আমার ছেলের জীবনটা শেষ করে দিল ওই লোকটা। আমি ঘৃণা করি ওকে। বলতে বলতেই হু হু করে কাঁদতে শুরু করলেন ইস্তেয়াক আহমেদ। শামসুল ইস্তেয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুতপ্ত হয়ে বললেন, দুলাভাই, ভেঙে পড়বেন না। আমি বুঝতে পেরেছি, আমারও উচিত হয়নি আপনাদের এইরকম একটা সময় এইভাবে ছেড়ে চলে যাওয়া, কিন্তু কি করব বলুন? আমার মেয়ের ওই অবস্থা দেখার পর আমি আর কিছুই ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে, কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলেন না কেন? এই জন্যই কি সাফিন বলেছিল যে ভাইয়া থাকা আর না থাকা সমান? আর ফুপ্পা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এইসব প্রশ্ন রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় রুনিয়া পেছন থেকে বলে উঠলেন, কে রে, বাইরে দাঁড়িয়েছিস কেন? ভেতরে যা। রুমাইশা থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ফুপি, যাচ্ছি। ভেতরে ঢুকে রুমাইশা টি টেবিলের উপর নাস্তার ট্রেটা রাখলো। রুনিয়া এসে বসলেন ইস্তেয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসলো ওর বাবার পাশে। কি খবর ওদিকের? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবারের প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। শামসুল প্লেট নিতে নিতে বললেন, সব খবর ভালো, তোর ভাবিও ভালো আছে আলহামদুলিল্লাহ। রুমের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই মেস দেখতে এসেছি। রুমও বুকিং দিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় বাড়ি থেকেই যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক, আর ক্লান্তির কারণে পড়তেও পারতো না। তাই ভাবছি পরীক্ষার এই 2-1 মাস এই মেসেই থাকুক। রুনিয়া গর্জে উঠে বললেন, সে কি, আমরা এখানে থাকতে রুমি মেসে থাকবে কেন? ওর কি মেসের খাবারে অভ্যেস আছে? ও তো পরদিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল, বলল, না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। মেসের খাবার খেতে পারবে না তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ভ্রুকুচকে বললেন, মানে কি? ওর পরীক্ষা আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্নাবান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে আসা যাওয়া করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিতে আসার। রাফসান বাড়িতে থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু ওরও ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কয়দিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে, এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পর মেয়েটা এসেছে, ওকে আমি কিছুদিন আমার কাছেই রাখবো, আর এটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত করে বললেন, কিন্তু আপা। রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু ফিন্তু না। তুই যেটার ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না, আর কোথায় রুমি, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে,
আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এখানে দিয়ে যাব, তাহলে মেসের বুকিংয়ের টাকা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞাসা করলেন রুমাইশাকে, পরীক্ষা কবে থেকে? প্রত্যুত্তরে রুমাইশা বলল, 2 তারিখ থেকে ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বললেন, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার, আর তো 9 দিন আছে। এই কয়দিনও নিজেকে এখানে কমফোর্টেবল করে নিক। তুই কাল ওর বই খাতা আর কিছু জামা কাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথার বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এ ব্যাপারে জানে না, ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে থেকে এখানে থেকে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরেই হয়ে যাবে ও, তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ, বললেন, আমি ফোন করে আয়েশাকে জানিয়ে দিচ্ছি যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো, আর বাকিটুকু তুই বাড়ি গিয়ে বুঝাস। শামসুল তবুও দনমনো করতে লাগলেন। এমন সময় সাফিন এলো। রুমির পাশে বসতে বসতে ও বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়? রুনিয়া সাফিনকে বললেন পুরো ঘটনা। সাফিনের মুখ আনন্দে ঝিলিক দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসলো। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা রাজি হয়ে যাও প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের, আর তুমি রাজি হলে মামিও রাজি। রাজি হয়ে যাও মামা, প্লিজ প্লিজ। এবার ইশতিয়াক আহমেদও এই কাজে অংশ নিলেন। 3 জনে মিলেই শামসুলকে রাজি করানোর জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা রুমি যা বলবে তাই হবে। রুমিমা, তুই কি চাস বল? তুই থাকতে চাইলে থাকবি, যেতে চাইলে যাবি, তোর কথাই শেষ কথা। সবাই রুমির দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগোচরে সাফিন রুমির চোখ টিপ মেরে ইশারা করল থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছু বলল না, উঠে গিয়ে ফুপ্পির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। সাফিন 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবার নিচে হাত নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস। শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলেছে তখন কি আর করা। আমি কালোর জিনিসপত্র দিয়ে যাব, এখন আমি উঠি। অতঃপর রুমাইশার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকিস মা। আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস, ওকে কিন্তু তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বলেন, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে আমার কাছে সেফ অ্যান্ড সিকিউর থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আর একবার তাকিয়ে গেটের দিকে এগোলেন বাড়ি ফেরার জন্য। দোতলায় সাফওয়ানের রুমটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠার রুমে থাকে, তাই দোতলার খালি রুমটায় রুমাইশাকে গুছিয়ে দিল রুনিয়া। দেওয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথে পাশের দেওয়াল ঘেঁষে একটা টেবিল চেয়ার। বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল, আর পড়ার টেবিলের পাশে একটা ছোট্ট আলমিরা। আপাতত এটুকুই। রুমে রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিল রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা সাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন, সাফিন অনেক রাত জেগে পড়ে, কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম। তোর ভয় করবে না, আর ভয় পেলে আমাকে বা সাফিনকে ডাকিস, আমি নিচেই আছি, দরকার হলে ফোন দিস। আর সাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন সাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপ্পি, আমার ভয় করবে না, আর করলেও তোমাকে জানাবো। আর অ্যাটাচ ওয়াশরুম তো আছে, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুনিয়া চলে গেলেন নিচে নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে রুমাইশার উপর দিয়ে, তাছাড়া বই খাতাও তো কিছুই নেই। তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোরই সিদ্ধান্ত নিল। সাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে সাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই সাফিন, আমি ভয় পাবো না, আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশই থাকবে না। আচ্ছা ঠিক আছে,
আপু, তাহলে তুমি ঘুমাও, আমি আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আচ্ছা, বলে ফোন কেটে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে এক সময় ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার। রুমের ভিতর ঘুটঘুটে অন্ধকার। রুমাইশা উঠে ঘড়ি দেখল, 3টা বাজে। এই সময় কিসের শব্দ হলো? আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছন সাইডে রুমাইশা রুমের জানালার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল? কিন্তু ফুপ্পি তো নিচতলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে। ফুপ্পি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার ওপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি সাফিন বন্ধ করলো? সাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুব আজগুবি ঠেকল। তাই ভাবলো সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে, তাই আর 7 না ভেবে আবার শুয়ে পড়ল। ভোরবেলা নামাজের পর রুমাইশা সাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর। ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনো দেখা করাই হয়নি একবারও। ফুপ্পি বলেছিল ভাইয়া নাকি এখনো অপরাধ বোধে ভুগছে, কিন্তু ও তো ওসব মনে রাখেনি। ভাইয়া তো কামড়েই দিয়েছিল। তাতে কি এমন হয়েছিল যে এইরকম মুখ দেখা দেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল, এরকম কামড়া কামড়ি মারামারি হওয়া তো স্বাভাবিক। সাফিন দরজার ছিটকিনি দেয়নি। একবার ভাবলো সাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই সাফিন তার থেকে 2 বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রুমাইশা। এসে সাফিনের ফোনে কল দিল। সাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগে রাগে কণ্ঠে বলল, কে রে? এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের 13টা বাজালি। কি বলবি তাড়াতাড়ি বল। সাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়েই গেলাম। রুমাইশার গলা শুনে সাফিন তরাক করে শোয়া থেকে উঠে বসলো। আমতা আমতা করে বলল, মানে সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে বলো না যেন তোমার সাথে এইভাবে কথা বলেছি, শুনলে মা আমাকে আস্ত রাখবে না। সাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল, বলল, ঠিক আছে, বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে সাফিন আটকে উঠল, বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইশার এত কথা সাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়, ফোনে বকবক করতে ভালো লাগছে না। সাফিন ওপাশ থেকে বলল, যথা আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোনটা রেখে দিল। মিনিট 7 পর সাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপর নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বাবু হয়ে বসে আছে। সাফিন এসে রুমাইশার সামনে বাম পাশ ঘেঁষে বসল। আচ্ছা, কাল রাতে কি তুই বাইরে লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি।
এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কি না, বলল যে করে না, তবে আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলে উঠল, ও হ্যাঁ, বল এবার সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল। ফুপ্পি, ফুপ্পা, আপু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধার লাগছিল না। তখন ফুপ্পাকে বলতে চলেছিলাম যে ও ঘর থেকে বের হয় না সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে। ফুপ্পি ছাড়া নাকি কারো সামনেও যায় না। তাহলে উত্তরে সাফিন বলল, আমি ঠিক জানি না আপু, ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি কতকাল, তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে, আর একবার গিয়েছিলাম মানা করা সত্ত্বেও। ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল, আর পরে আম্মু কেলানি দিয়েছিল, তাই তারপর থেকে আর যাই না। ভাইয়া বাসায় না থাকলে যাই। কিন্তু সাফওয়ান ভাইয়া যায় কোথায়? ও, তুমি তো জানো না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসেই অনলাইনে ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না, খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে সাফিন বলল, তাতেই আমার ভাইয়ের উপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে চেহারা না দেখেও, আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, এই তোর এসব আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরে NUSে পড়তো, তা এখানে এলো কেন? ওখানে তো জবরদস্ত একটা জব পেয়েছে তো। সাফিন বলল, আমিও তো তাই জানতাম। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া, কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকেই নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল। ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ওরা হাতছাড়া করতে চায়নি, তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো আর ভাইয়াকেও নিয়ে নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টকে প্রাইভেটলি স্টাডি করায়, প্লাস ওর রিসার্চের ল্যাবও আছে, তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফওয়ান কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়ার জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল গত অক্টোবরে, তোমার আব্বুই ফোন তোলেনি, তাই আম্মু আর পরের আগের কারণে কিছুই বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমারই ফুপাতো ভাই নাকি ওখানেই জব করে। সাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে, আর তুমি তো অন্য ডিপার্টমেন্টের, তাই জানার কথাও না। সাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে বলল, এই তুই কই যাস? আমার কথা এখনো শেষ হয়নি। সাফিন ধরা পড়ে গিয়ে আবারও ওর জায়গায় এসে বসে পড়ল। তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারো সামনে আসে না কেন? আর এমনি ঢেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না, এটা কোন কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তো ওর ভাই, তোর সামনে আসে না কেন? সাফিন এক হাঁটুর উপর ভর দিয়ে মুখ ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না। মায়ের কাছে, বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বললই না, আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না। আমি আসলে এদের কেউ না, আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে না। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। কাজের বেলায় কাজই, আর কাজ ফুরলেই বাজি। এই কথা বলে সাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল। বিকেলের দিকে রুমাইশা আর সাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে।
দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস এনে দিয়ে গিয়েছে। সেগুলো গোছগাছ করে গোসল সেরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে ওরা ভাবলো জঙ্গলটা একটু ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়লো ছোটবেলায় রুমাইশারা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত, রুমাইশা, রাফসান আর সাফওয়ান। সাফিন তখন অনেক ছোট, তাই ওকে আর নেওয়া হতো না। তিনজন মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত। সেখানে একটা ডোবা আছে, তার পানি অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটত। রুমাইশা শুধু ফুল নিতে চাইতো। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকে, তাই রাফসানের খুব ভয় লাগতো ফুল তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সব থেকে বয়সে বড় হওয়ায় ওর উপরেই ছিল আবদার পূরণের ভার। সাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছলো। জঙ্গলটা যেন আগের থেকে আরো বেশি ঘন হয়েছে। চারিদিকে লতা পাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানা রকম জংলি ফুল ফুটে আছে। সাফিন জিজ্ঞেস করলো আর সামনে এগোবে কিনা। রুমাইশা এগোতে চাইলো আর একটু, বলল, চল না আর একটু যাই। কতদিন পর এই জঙ্গলে এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। সাফিনও সম্মতি জানালো। কিছু দূর এগোনোর পর ওরা একটা ফাঁকা জায়গা দেখতে পেল। ওইখানে লতা পাতার পরিমাণ অন্য জায়গার তুলনায় অনেক কম। ঘাসও উঠে উঠে গেছে অনেক জায়গা থেকে। মনে হচ্ছে এইখানে নিয়মিত কেউ আসে বা থাকে। ব্যাপারটা ওদের দুজনের কাছে খুব অদ্ভুত ঠেকল। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুব নির্জন। হঠাৎ করে একটা ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের উপর দিয়ে। সাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। সাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসায় ফিরে চলো আপু, সন্ধ্যা হয়ে গেছে, আর এই জায়গাটা তেমন সুবিধা ঠেকছে না। রুমাইশাও সম্মতি জানিয়ে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো। তখনই রুমাইশার চোখ গেল তাদের ডান দিকে প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে ও। রুমাইশাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাফিনও রুমাইশার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকালো। তাকিয়েই সাফিনের পিলে চমকে উঠল। সাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপু, আমরা হয়তো অনেক বড় বিপদে পড়তে গেছি, এখন এখান থেকে চলো, নইলে আজ হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। তখনই ঝোপের মধ্যে কিসের একটা আওয়াজ হলো। সাথে সাথে উল্টো দিক ফিরে হাত ধরা অবস্থায় বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুটতে লাগলো দুজন। ভুলেও পেছনে তাকানোর সাহস করলো না। ডোবা পার হয়েও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে গেল, তখনই ছোটা থামালো দুজনে। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়লো ঘাসের ওপর। সাফিনও বসলো পাশে। দুজনেই হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয় নীল হয়ে গেছে রুমাইশা। ভয় ভয় আবার একবার তাকালো তাদের ফিরে আসা রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন ওদের পিছু নিয়েছে, একদমই যেন পেছনে, হাত বাড়ালেই ছুতে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদের স্বাভাবিক করে নিয়ে দুজন বাড়ির দিকে এগোলো। কিন্তু দুজনের কেউই টের পেল না যে ছাদের চিলেকে ওঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো তীক্ষ্ণ চোখে তাদেরকে দেখছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর সাফিনের ডাক পড়ল ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময় সাফওয়ান বলে দিয়েছে সাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে সাফিনকে এই কথা বলতেই সাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না, আমি কি কিছু করেছি? রুনিয়া বললেন, আমি কিভাবে বলবো কেন ডাকছে তোকে? তোকে যেতে বলেছে, দ্রুত যা। সাফিন আর বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগোলো। চিলেকোঠার ঘর অবধি যাওয়া লাগলো না। ছাদে উঠে কয়েক পা ফেলার পরই সামনে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেল সে। সাফিনের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া পুরুষ। আচ্ছা আলোয় তাকে বিশাল আকারের দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডার শার্ট আর কালো ট্রাউজার। পিঠের আর বাহুর উঁচু উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যালি এক্সারসাইজের পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়।
এই প্রথম সাফওয়ানকে স্যুট বুট ছাড়া দেখল সাফিন। সাফিন মনে মনে ভাবল, সাফওয়ান ভাইয়া এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে তো এমন লম্বা কেউ আছে বলে মনে হয় না। আমি 5 ফুট 10, আব্বু 5 ফুট 8, দাদুও ছিল 5 ফুট 10-এর কাছাকাছি। আর সাফওয়ান ভাইয়া সে তো এক ধাক্কায় 6 ফুট 4। কার মতো হয়েছে আল্লাহ মালুম। সাফিনের ভাবনায় ছেদ পড়ল এক গম্ভীর পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পিছনে ফেরা অবস্থাতেই ভারিক্কি কণ্ঠে জিজ্ঞেস করল, জঙ্গলে গিয়েছিলি কেন? সাফিন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গিয়েছিলাম। রুমি আপু বলেছিল যে জঙ্গলের দিকে একটু ঘুরতে যাবে, অনেক দিন যায়নি তো তাই। ফেরার সময় ছুটছিলি কেন? ছোটার কথা মনে পড়তেই সাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, আর বলো না ভাইয়া, জঙ্গলের ভেতরে যে ডোবা আছে ওর থেকে কিছুটা সামনে গেছিলাম আমরা, কিন্তু ওখানে গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন সেখানে কেউ বা কিছু যাওয়া আসা করে অনেক বা থাকে। আমরা যখন ওখান থেকে ফিরে আসবো তখন দেখি আমাদের থেকে খানিকটা দূরে কিছু একটার খোলস, অনেকটা সাপের খোলসের মতো, কিন্তু সেটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড় আর পুরো। নিশ্চিত ওইখানে কোনো বড় সাইজের অজগর থাকে, নয়তো অন্য কিছু। সাফিন আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সাফওয়ান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলে উঠল, আমি যেন আর কখনো তোদের কাউকে জঙ্গলে যেতে না দেখি, আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশে যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বললেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকে। ছোটবেলায় এর কারণ জিজ্ঞেস করলে বলতো, সবাই ওকে যা ডাকবে আমিও তাই ডাকবো কেন? তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তখন বাকিরা মজা করে বলতো, কেন, তুই কি স্পেশাল? সাফওয়ান দ্বিগুণ জোর দিয়ে বলতো, হ্যাঁ অবশ্যই আমি স্পেশাল। গত পরশুদিন এসেছে রুমি আপু বিকেলবেলা, বলল সাফিন। প্রতি উত্তরে সাফওয়ান কিছু বলল না, চুপ করে থাকলো। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা তখন নিচেই ছিল, সাফওয়ান কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। সাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করলো সাফওয়ান কি বলছিল। সাফিন সব খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞেস করেছে শুনেই ওর বুকের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো, কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে যে রুমাইশা নামে কেউ একজন আছে। তারপর দুজনে কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। সাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু ম্যাজম্যাজে লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো, আজ আর বাইরের লাইটটাকেও অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবলো, সাফওয়ান ভাইয়া এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করতো ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল ভাইয়া। ওদের 3 জনের লিডার ছিল সাফওয়ান। তানিয়া ফুপ্পিরা দেশের বাইরে থাকে বলে আয়ান আর জায়ানের সাথে ওদের খুব বেশি মেলামেশা হয় না, তাই 3 জনের দেখা হলেই সারাক্ষণ একসাথে থাকতো। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্গা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসত। একবার ওরা 3 জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনেছিল। রুমাইশার সে কি কান্না! বছর চারেকের রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরো। সাফওয়ান তখন 12 বছরে পড়েছে, আর রাফসান 9। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সাফওয়ান গিয়ে মেয়েটাকে কষে একটা থাপ্পড় দিল। মেয়েটা হয়তো বছর 6-এর হবে। গালে পুরো 4 আঙ্গুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চর দিয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন ওদের সাথে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখনো শাসন করুন, নইলে ছেলে বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজের মনে মনেই হাসল। সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল ও। হঠাৎ করেই ভারী কিছু পড়ার শব্দে আজও জেগে উঠল রুমাইশা।
আজও রুমের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, বাইরের আলোটাকেও অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফওয়ান ভাইয়া বন্ধ করতে পারে, কিন্তু ও তো থাকে চিলে কোঠায়, ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল, কৌতূহলবশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করল। গ্লাস খুলল না, শব্দটা এদিক থেকেই আসে। আজ চাঁদের আলো আছে অল্প, জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশার চোখ গেল একটা অবয়বের দিকে। কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময় কে যাবে জঙ্গলের দিকে? যেখানে দিনের বেলা যেতেও ভয় লাগে, সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো, নাকি আমি ঘুমের ঘোরে ভুলভাল দেখলাম? রুমাইশা এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসল। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। ভাবল, উঠেছি যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমোবো। বেড থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইশা এখনো দরজা খোলেনি। 2-1 বার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি সাফিনকে ডাকতে গেলেন। সাফিন তখন ফ্রেশ হয়ে বেরোলো। রুনিয়াকে দেখে সাফিন বলল, রুমি আপুকে ডেকো না মা, আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছে যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আচ্ছা বলে সাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলল, সাফিন, খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। সাফিন মাথা নাড়িয়ে বোঝালো যে যাবে। রুমাইশা আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সাফিন কিছুক্ষণ পর রুমাইশা রুমে এলো, চেয়ার টেনে বসে বলল, বলো আপু, কিছু হয়েছে? রুমাইশা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতর যেতে, প্রায় তখন 3:30 মতো বাজে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে। এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। রুমাইশার কথা শুনে সাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। সিরিয়াসলি, তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছো, তাও আবার অত রাতে? সাফিন এবার হেসে দিল, বলল, আপু তোমার মাথাটা গেছে, কাল অনেক রাত জেগে পড়েছো আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখেছো। নইলে কারোর বুকের এত পাটা হয়নি যে উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও রাত 3টেই। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথা একদম ঠিক হয়ে গেছে। এই কথা বলেই সাফিন খিকখিক করে হাসল। রুমাইশা বিরক্ত হয়ে সাফিনের মাথায় একটা গাঁটটা দিল, বলল, বিশ্বাস করলি না তো আমার কথা? আমি না হয় কয়েকদিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি, কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে। আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওটাকে আগে নিবে। এই কথা বলে রুমাইশা মুখ বেঁকালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখ বেঁকানো দেখে সাফিন শব্দ করেই হেসে দিল। তারপর গলা নামিয়ে 32 পাটি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি নাকি ভাইয়াকে ছাড়া কিছু বুঝতেই না। এখনো কি সেই রকম কিছু আছে নাকি? হুম। 2 ভ্রু নাচালো সাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছের বালিশটা ফেলে সাফিনকে মারলো আর চেঁচিয়ে বলল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। সাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান সাফিন আর রুমাইশার চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তেই 1 ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফওয়ান স্বাভাবিক থাকলে সেও কত মজা করতো এদের সাথে, হাসি আটটা দিয়ে মাতিয়ে রাখতো বাড়িটাকে। কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই।
যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না কে এমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখের দেখা দেখতেও পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, ছুঁতে না পারার কষ্টের চাইতে আর বেশি কিছু কী বা হতে পারে। শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন রুনিয়া। আজ রুমাইশা সত্যি সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। সাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবল। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর। গা ঘেমে গেছে, জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে, গলা শুকিয়ে কাঠ। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে। উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা, কিন্তু বোতল তো খালি। রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবলো থাক সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলো রুমাইশা। হলরুমে আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়। অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। তাই রুমাইশা আর আলো জ্বালল না। হলরুমের একপাশে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পিছনে রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ উঁচু করলো বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ আসলো। রুমাইশা চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই, পুরাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না তেমন একটা। এত রাতে রান্নাঘরে কে থাকতে পারে? রুমাইশায় সেই ডাইনিং টেবিলের বাম পাশের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুলল। ফ্রিজের আলো এসে সেই কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনের অংশটা আলোকিত করে ফেলল, কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে ওঠার উপক্রম। ওরে বাবা, এ তো ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো, জিনফিন নয় তো আবার? রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই নিজের মাথায় একটা গাঁটটা মারল রুমাইশা। তারপর ভাবল, সাফওয়ান ভাইয়া নয় তো? ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করলো ফ্রিজ থেকে। তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঢকঢক করে পানি খেলো। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুলল। সেখান থেকে একটা ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো সে। রুমাইশা বুঝলো চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর চামচ পেয়েও গেল, কিন্তু হঠাৎই সে লোকটার সিক্স সেন্স ধারে কাছে কারো উপস্থিতি টের পেল। আর সাথে সাথে সে ধাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডারশার্টের বুকের কাছে থাকা কালো রঙা মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল সে। আবারও ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারিদিকে এখনও পিনপত্তন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে কিভাবে দেখবে? রুমাইশার ভাবনার ভেতরেই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন গমগমে কণ্ঠস্বর। রিমু, সাফওয়ান ভাইয়া তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু বানিয়ে দেবো? সাফওয়ান তার গম্ভীর্যতা বজায় রেখেই উত্তর দিল, না। তারপর কিয়ৎক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস?
পানি শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিছু বাড়েনি তোর? এডিয়েট কোথাকার, সময়ের কাজ সময় করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, যা পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশার একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্তও সেখানে দাঁড়ালো না রুমাইশা, ছুটে চলে এলো নিচের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মন খারাপের বস্তা নিয়ে আবারও বিছানায় গেল। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের কথাগুলোই মাথায় ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপ্পি, আমার একটু কলেজে যেতে হবে। পোয়েট্রির কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলোই আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? সাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপ্পি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে, তোর ফুপ্পা বলছিল। রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে সাফিনকে বলো আমাকে দিয়ে আসতে। সাফিন তখন সেজে গুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, আমি ফিরে এসে খাবো মা। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, আচ্ছা তাহলে তোর ফুপ্পাকে বলি বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য রাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট দুয়েক পর ফিরে এসেই বললেন, এই সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথে যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করলো, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে রেডি হ। রুমাইশা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকেই বলো। আরে বলি তো দেখি আগে, ও না নিয়ে গেলে তখন তোর ফুপ্পাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপ্পিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরখা পরে নিল। ওর রেডি হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়িতে জুতার খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে তাকালো রুনিয়ার দিকে। চোখে ওর গগলস, মুখে কালো মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালের কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট, হাতে ওর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবিয়ানায় ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইশা দোতলা থেকেই সাফওয়ানকে এক মনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভস টি শার্ট, শরীরে আটসাটভাবে লেগে আছে। শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইপ স্টাইলে মাথায় সেট হয়ে আছে। কপালের ওপর তীক্ষ্ণ ভ্রুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ইনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি, ভাবল রুমাইশা। রুমের কলেজে একটু কাজ আছে, তুই একে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর সাফিনও কলেজে চলে গেছে, ওর এক্সাম আছে তাই।
রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ হয়ে গেছে। হয়তো এখনই ভাইয়া বলবে, পারবো না, বা বলবে নিজে নিজে চলে যেতে। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ৎক্ষণ, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিচ ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা দাঁড় করিয়ে রাখল। ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগলো। কিন্তু রুমাইশা এখনও আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখল ও। গাড়ির থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে ক্যাবলার মতো দাঁড়িয়ে তাকিয়ে আছে রুমাইশা। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান ভ্রুকুচকে ধমক দিয়ে বলল, এই, তোকে কি কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকেই দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে? ফুপ্পি, শাফিন কেউ তো কথা বলেনি কখনো। বাহ বাহ, বড় লোকস। এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথা ভুলেই গিয়েছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখনও আনাড়ি ভাববে। আবারও চেষ্টা করল রুমাইশা। পরপর আরও 2 বার চেষ্টা করার পর যখনও দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না, আর আমার মা সেই সবই আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল ওর। দাঁত চেপে সেটা কোনো রকমই আটকালো। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসলো রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে এমএম কলেজের দূরত্ব 6 কিলোমিটার। রিকশায় যেতে 30 মিনিট মতো লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর রাস্তা ফাঁকা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিজে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজাটা খুলে দিল। দেন রুমাইশাকে নিচে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে নামল। সাফওয়ান রুমাইশার সে দৃষ্টির কোনো রকম তোয়াক্কা না করেই দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আর আমাকে দেখে কলেজে কোনো রকম রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাঁ করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। ওখান থেকে হেঁটে হেঁটেই কলেজে পৌঁছলো ও। এক্সাম শুরু হতে আর একদিন আছে। ধুমচে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেই দিনের পর থেকে সাফওয়ানের সাথে রুমির আর দেখা হয়নি। শেষ রাতে সেই অদ্ভুত শব্দটাও আর হয়নি। সেটাকে নিছকই মনের ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের উপর চাপ পড়েছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে আর মাথা ঘামায়নিও। পড়াশোনা শেষ করে রাত 1টার দিকে ঘুমোতে গেল রুমাইশা। ঘুম ধরা দিল না ওর চোখে। 1 ঘন্টা ধরে এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। রুমাইশার মনে পড়ল সন্ধেবেলায় 1 কাপ কফি কড়া করে খেয়েছে ও। আজ আর ঘুম হবে না। কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো ও। কিছুক্ষণ পর হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনতে পেল রুমাইশা। খালি পায়ে কেউ ছাদের সিঁড়ি বেয়ে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিক নিস্তব্ধ থাকায় শব্দটা শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয়ই সাফওয়ান ভাইয়া,
আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিম ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণে মাথায় চাপল অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ার চেহারা দেখেনিও, ইভেন ফুপ্পি বা সাফিনও না, কারো সামনেই আসেন না তিনি। রুমাইশা তড়াক করে শোয়া থেকে উঠে বসল বিছানায়। আজ ও সাফওয়ানের চেহারা দেখবে যেভাবেই হোক। হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাদেই রুমাইশার রুম, তাই দেখতে অসুবিধাই হবে। বিছানা ছেড়ে উঠল রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে নিজের রুমের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে অল্প একটুখানি খুলে কোনো রকমে এক চোখ দেখতে পাবে এরকমভাবে দাঁড়ালো দরজার পেছনে। কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনের হলরুমের কিছু অংশ দেখা যাচ্ছে, তার উপাসে আর নজর যাচ্ছে না। হলরুমে বেশি আলো নেই, একটা হলুদ রঙের টিমটিমে ডিম লাইট চালানো। রুনিয়া আর ইস্তিয়াক আহমেদের রুমের দরজার ঠিক কিছুটা উপরে, যদিও সেও আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণেই পৌঁছচ্ছে। সাফওয়ান ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। রুমাইশা ওখানেই দাঁড়িয়ে থাকলো, সাফওয়ানের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট পাঁচেক পরে রান্নাঘরের দিক থেকে টুকটাক শব্দ হয়। এরপর সাফওয়ানের পায়ের শব্দ শোনা গেল আবার। সাফওয়ান আবার এদিকেই আসছে। এক্সাইটমেন্টে রুমাইশার বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগলো তার। সে কিনা একটা ছেলের চেহারা দেখার জন্য রাত 3টের সময় দরজার পিছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাক হোক, সাফওয়ান যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনায় রুমাইশার বুকের ধুকপুকানি বাড়ছে। বাঁ হাতে আইসক্রিমের বক্স আর ডান হাতে স্পুন নিয়ে হলরুম পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরে দোতলার দিকে তাকালো সাফওয়ান। আর তখনই সাফওয়ানকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফওয়ান আজ আর চোখে কোনো গগলস পরেনি, আর সেই গগলসের আড়ালে থাকা চোখজোড়া দেখেই আঁতকে উঠল রুমাইশা। নিজের অজান্তেই বিড়বিড় করে শুধু বলল, সাফওয়ানের চোখ, সাফওয়ান ভাইয়ের চোখ এমন কেন? শিকারি চোখের কোটরে ঈষৎ সবুজ ঈষৎ ধূসররাঙ্গা মণি দুটো নিশাচরী হিংস্র মাংসাশী প্রাণীদের মতো জলজল করে অন্ধকারের ভেতর দ্যুতি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাতে কারো ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে ও। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকের যে ঢিপ ঢিপ এতক্ষণ এক্সাইটমেন্টের কারণে হচ্ছিল তা এখন রূপ নিল ভয়। কিন্তু এরপর সাফওয়ানের গলা, ঘাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল রুমাইশার। আঁতকে উঠল ও আবারও। সাফওয়ান ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওগুলো ওগুলো কি? ধীর পায়ে উপরে উঠছে সাফওয়ান। গায়ে ওর শুধুমাত্র একটা আন্ডার শার্ট। শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশে ওর মানব শরীরের চামড়ার পরিবর্তে সাপের শরীরের স্কেলি আবরণের মতো ধূসর সবুজ বর্ণের চকচকা স্কিন, যার ওপর ডিম লাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথা বলতেই যেন ভুলে গেল রুমাইশা। সাফওয়ানের শরীরের ওপর পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশা বুঝে উঠতে পারছে না যে সাফওয়ানের সাথে আসলে কি হয়েছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণে সাফওয়ান সিঁড়ি বেয়ে আর একটু কাছাকাছি আসতেই রুমাইশা যা দেখল তাতে ওর শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল।